সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমাদের এই আয়োজন। আর আজকে আমাদের আয়োজনে যুক্ত হয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। রবি ভাই, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্বাগত আপনাকে। আমরা শুরু করতে চাই রাজনৈতিক বিষয় দিয়ে। আজকে দেখলাম আপনার দলের অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে দেশে উগ্রবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। মুক্তিযুদ্ধের যে ইতিহাস বা ইতিহাসকে অনেকটা অবজ্ঞা করার চেষ্টা হচ্ছে, উনি বলবার চেষ্টা করেছেন। আসলে এই শঙ্কা, এই পরিস্থিতির মধ্যে উনি কেন করলেন? আপনার কি মনে হয় একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে? বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. ধন্যবাদ আপনাকে। বিএনপির মহাসচিব মুক্তিযুদ্ধের যে অর্জন, এটা একটা জাতির অর্জন। তো জাতির যে অর্জন, সেই অর্জনের যে মহত্ব, গুরুত্ব, সেটা অক্ষুণ্ণ থাকুক, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চায়। স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার সংগ্রামে সশস্ত্র অংশগ্রহণ, মানে পার্টিসিপেটরি মুক্তিযোদ্ধাদের দল বিএনপি। বিএনপি কোন শরণার্থী মুক্তিযোদ্ধাদের দল না, অথবা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা দল না। তো মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জনকারীদের দল। বাট আপনি দেখবেন যে বিএনপি কখনোই মুক্তিযুদ্ধের এই অর্জনটাকে জাতির অর্জন হিসেবে দেখেছে, তাদের দলীয় অর্জন হিসেবে দেখিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চায়নি। যার ফলে আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বৈরাচার বিরোধী সংগ্রাম, বিশেষ করে 90-এর, তারপর ধরেন যখন বাকশাল কায়েম হয়ে গিয়েছিল, তার আগে 7ই নভেম্বর, সিপাহী জনতার বিপ্লব, এগুলি তো বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সহযোগিতা করেছে। এবং আজকে যে বাংলাদেশ দেখছেন, সেটা তারই ফসল। সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থান, এগুলি তো জাতির অর্জন। এই জাতির অর্জনটা কিসের জন্য? একটা প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, জনগণের ক্ষমতায়ন, রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ, একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, প্রশাসন আছে, তারা তাদের উপর অর্পিত দায়িত্ব একটু সময় লাগলেও করতে যাচ্ছে বা সে পথে আছে। সে তার মধ্যে যাতে কোনো ব্যত্যয় না ঘটায়, তার যাতে ছন্দপতন না হয়ে যায়, সে আকাঙ্ক্ষা যাতে অপূরণীয় না হয়, সেই জন্য একটা গোষ্ঠী কিন্তু তৎপর আছে। তার মধ্যে একটা পতিত ফ্যাসিবাদী শক্তি আওয়ামী এবং তার দোসররা আছে। পাশাপাশি দেখবেন যে রাজনীতিতে এক ধরনের চ্যালেঞ্জ নয়, এক ধরনের কর্তৃত্ববাদী চিন্তা, আমার দামি শিরোধার্য, আমার অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে না, এই প্রক্রিয়া ছাড়া নির্বাচন মানি না, এইসব অপ্রাসঙ্গিক, অযৌক্তিক এবং জনবান্ধব না, রাষ্ট্রের কল্যাণে না, এরকম দাবি প্রতিষ্ঠিত করে একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে। গণতন্ত্রের পথে সেটা বাধা হতে পারে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে বিএনপি কখনো কোনো উগ্রবাদ, কখনো কোনো মৌলবাদ, অথবা কোনো সাম্প্রদায়িক শক্তি, অথবা ধরেন কোনো জঙ্গিবাদী শক্তি উত্থান অথবা আস্ফলন দেখতে চায় না। আমরা একটা মধ্যপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশের মানুষও মধ্যপন্থী ভাব, মানে রাজনৈতিক ভাবনার মানুষ। সব শ্রেণী পেশার, ধর্ম বর্ণের মানুষ এখানে সম্প্রীতির সাথে বসবাস করতে চায় এবং করে আসছে। আমাদের সংস্কৃতি হচ্ছে জাতীয়তাবাদ রয়েছে, আমাদের সংস্কৃতির মধ্যে ধরেন রয়েছে সহনীয়তা রয়েছে, ভিন্ন মতের প্রতি একটা সহনশীল থাকুক জাতি, সেটা চায়। যদি এর বিচ্ছিন্নতা আছে, কোনো কোনো রাজনৈতিক দল ভিন্নভাবে দেখেছে, ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা হয়েছে, সেগুলি বিচ্ছিন্ন, অথবা ধরেন একটা উগ্রবাদী শক্তি, আমি বলবো এটা দুই ধরনের হতে পারে, একটা লেফটিস্ট আর একটা হচ্ছে রাইটিস্ট। এই কোনোটাই বাংলাদেশের মানুষ পছন্দ করে না, রাজনৈতিক দল হিসেবে আমরাও পছন্দ করি না। আমরা সম্প্রীতি চাই, আমরা ঐক্য চাই, আমরা গণতন্ত্র, আমাদের শাসন ব্যবস্থা, আমরা জনগণের অংশগ্রহণের নির্বাচন এবং জনগণের প্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালনা চাই। সেই মহৎ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সজাগ আছে, এগোচ্ছে। রাজনৈতিক দল হিসেবে আমাদের সহযোগিতা রয়েছে। সেখানে যাতে কোনো ব্যত্যয় না ঘটে, জাতিকে সজাগ থাকার জন্য অথবা রাখার জন্য বিএনপি মহাসচিব তার দায়িত্বশীল জায়গা থেকে এই কথা বলেছেন।
আপনাকে ধন্যবাদ। আমরা দেখলাম যে 5 আগস্টের পর থেকে জাতীয় রাজনীতিতে জাতীয় পার্টি অর্থাৎ জিএম কাদেরের নেতৃত্বাধীন যে জাতীয় পার্টি সেটি সরব ছিল না, তারা নিভৃতে নীরবে অনেকটা হারিয়ে গিয়েছিলেন এমনটি মনে হচ্ছিল। আমরা দেখলাম যে আজকে একটি মত বিনিময় সভা করেছেন জিএম কাদের, সেখানে তিনি বলেছেন যে সরকারের প্রতিপক্ষ মনে হলেই মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে। যেটি উনি যে অভিযোগটি করেছেন সেটি আমরা দেখেছি বিগত 16-17 বছর অর্থাৎ ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে। ও তার এই যে অভিযোগের ভিত্তিতে আসলে কি বলবেন আপনি? প্রথমত হচ্ছে যে জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর হিসেবে একটা 17 বছর রোল প্লে করেছে। তারা হয়তো বলবে যে সেখান থেকে বেরিয়ে এসে স্বতন্ত্রভাবে রাজনীতি করার সক্ষমতা বা সাহস তাদের ছিল না, এটা হয়তো বলার চেষ্টা করে। কিন্তু এটা তো সত্য যে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতার কারণেই 17 বছর বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, সুশাসন থেকে বঞ্চিত হয়েছে, বাংলাদেশে গণহত্যা হয়েছে, লুটপাট হয়েছে, পাচার হয়েছে, অর্থ গণতন্ত্র হত্যা হরণ হয়েছে। এর দোষর হিসেবে জাতীয় পার্টি দায় এড়াতে পারে না। এখন যেহেতু জাতীয় পার্টির রাজনীতিটা নিষিদ্ধ নয়, অথবা কর্মকাণ্ড যেগুলি আছে সেগুলির উপর সাময়িক অথবা স্থায়ী কোনো বিধিনিষেধ নেই, অর্থাৎ তারা তাদের মতো করে রাজনৈতিক বক্তব্য রাখার চেষ্টা করবে। কিন্তু মনে রাখা দরকার যে জাতীয় পার্টি যদি বৃহত্তর ঐক্য বা ফ্যাসিবাদীকে সমর্থন করে অথবা এই সরকারের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে অন্তরায় তৈরি করে, এই ধরনের রাজনীতি করতে চায় অথবা বক্তব্য রাখতে চায়, মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে দেয়, অথবা একটা পতিত স্বৈরাচারী শক্তি শেখ হাসিনার যে শাসন ছিল তার সাথে এই সরকারের শাসনকে যদি তুলনা করতে চায় বা আগামী দিনের রাজনীতিকে যদি তুলনা করতে চায়, সেটা দৃষ্টতা। এবং সেই দৃষ্টতা এই পরিবর্তিত বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরবর্তীত বাংলাদেশ যেটা, সেখানে কাম্য নয় এবং সেটা জনগণ মানবে না। নিশ্চয়ই সরকারের জাতীয় পার্টির এই ধরনের যদি ঔদ্ধত্যপূর্ণ কোনো বক্তব্য রেখে থাকে যার সাথে সংস্কারের কোনো সংশ্লিষ্টতা নেই, বর্তমান রাজনীতির কোনো সংশ্লিষ্টতা নেই, সেটা যদি গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে অন্তরায় হয় অথবা সরকার অথবা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকে বিতর্কিত করার কোনো চেষ্টা থাকে ওই বক্তব্যের মধ্যে, নিশ্চয়ই সরকারের সে ব্যাপারে আরো বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। তবে আপনি সরকার অনেক কিছু করতে চায়, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে আপনি যাই করতে চান না কেন আপনার গুরু দায়িত্ব রয়েছে। রাজনৈতিক দল হলেই অবাধ না, আর ফ্যাসিবাদের দোসর হলেই আপনি অন্য ফ্যাসিবাদী বিরুদ্ধে লড়াই করেছে যেসব শক্তি, সেই শক্তির সমান অধিকার নিয়ে আপনি রাজনীতি করবে জাতীয় পার্টি বা বক্তব্য রাখবে জাতীয় পার্টি, সেটা কিন্তু একটু বিশেষ প্রয়োজন রয়েছে, সে ব্যাপারে সজাগ থাকার প্রয়োজন রয়েছে। এবং সে ব্যাপারে সরকারের দায়িত্ব রয়েছে যে জাতীয় পার্টি এইভাবে রাজনীতিক বক্তব্য অথবা দোষারোপের বক্তব্য অর্থাৎ ফ্যাসিবাদের সাথে অন্যদেরকে তুলনা করে একই কাতারে নিয়ে যাওয়ার যে অপচেষ্টা, সেটা যাতে করার সুযোগ না পায়, সে ব্যাপারে নিশ্চয়ই সরকারকে হতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ধন্যবাদ। আজকে দেখলাম যে চরমোনাই পীর তিনি পিআর পদ্ধতির পক্ষে কথা বললেন যে পিআর পদ্ধতি সব সমস্যার সমাধান করবে। আমরা এর আগে দেখেছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় এনসিপি, জামায়াত ইসলামী এবং চরমোনাই সহ আরো কয়েকটি রাজনৈতিক দল তারা এই পিআর পদ্ধতির পক্ষে মতামত দিয়েছে। বিএনপি শুধুমাত্র এটি বিএনপির সাথে তার সমমনা কয়েকটি রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতির বিপক্ষে বলেছে। আসলে পিআর পদ্ধতি হলে কি সমস্যা হবে, আর না হলেই বা এমন কি সমস্যা? না, আপনি আরেকভাবে নিয়েছেন। চরমোনার ওই নেতা তিনিও বলেছেন যে পিআর হলে চাঁদাবাজি বন্ধ হবে। আচ্ছা, যারা পিআর সম্পর্কে এরকম বোঝে তাদের বক্তব্যের উত্তর দেওয়ার সময় ভয়ের আপনার এই বিরোধী বাংলার না রাখাই ভালো, অপ্রাসঙ্গিক হবে। আমি আপনাকে সহজ কথা বলি, জাতীয় ঐক্যমত কমিশন সংস্কারের যে প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করেছেন জাতীয় সংসদে, সেখানে পিআর পদ্ধতির কোনো এজেন্ডাই ছিল না। পিআর পদ্ধতির প্রস্তাব আসছে যদি উচ্চকক্ষ হয়, সেই উচ্চকক্ষ কিভাবে গঠন করা হবে সেই জায়গায়। সেখানে জাতীয় ঐক্যমত কমিশন এও বলেছে চূড়ান্ত খসড়ায় যে তারা উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায়। বিএনপি উচ্চকক্ষে বিএনপিও যেটা চায় সেটাও পিআর পদ্ধতি, কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন যেভাবে বলেছে তার থেকে একটু ভিন্ন। যেমন ধরেন উচ্চকক্ষ যদি 100 আসনের হয়, বিএনপি বলেছে জাতীয় সংসদ অর্থাৎ যদি আপনি নিম্নকক্ষ বলেন তার প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষ হবে, প্রাপ্ত আসনের অনুপাতে। অন্য রাজনৈতিক দল কয়েকটি তারা বলেছে প্রাপ্ত ভোটের অনুপাতে
উচ্চ কক্ষ হবে। তো দুটোই তো অনুপাত, প্রফেশনাল রেশিও। আমি বলছি প্রাপ্ত আসনের অনুপাত, ওনটা বলছে ভোটের অনুপাত, তো দুটোই তো পিআর। এরকম বিভিন্ন ভাবে পিআর আছে পৃথিবীতে, অনেকগুলি দেশে আছে, সব পিআর এক না। তো আমরা যেটা বলছি ওটা যদি আপনি বিশ্লেষণ করে ওটাও পিআর, সরাসরি ভোট তো না। অতএব সে বিষয় নিয়েও জাতীয় ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে, আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। আমরা বলছি উচ্চ কক্ষে পিআর হবে কি হবে না সেটা বিষয়ে জাতীয় নির্বাচনের পরে আমরা এটাকে এজেন্ট আকারে নিয়ে যেতে চাই। যদি জনগণ আমাদের ভোট দেয় তাহলে আমরা ওই পিআর, আমরা যে নোট অফ ডিসেন্টে যে প্রস্তাবনা দিয়েছি সেটার মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। জামাত, এনসিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা যদি ভোটে নির্বাচিত হয়, তারা যে পিআর পদ্ধতিতে করতে চায় সেটা মানে আপনার সংবিধানের সংশোধন আকারে প্রতিষ্ঠিত আপনি করতে পারবেন। কিন্তু জনগণের কনসার্ন ছাড়া একটা নির্বাচন কি পদ্ধতিতে হবে একটা দলের দাবি শিরোধার্য না। মনে রাখা দরকার নির্বাচনের একটা প্রক্রিয়া প্রতিষ্ঠিত আছে এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে উত্তম প্রক্রিয়া প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, সাংখ্যিকের গণতন্ত্র। গণতন্ত্র কিন্তু ভাগাভাগি না, গণতন্ত্র মানে হচ্ছে মেজরিটির শাসন। এখন ধরেন জনগণ দল নির্বাচিত করবে না, জনগণ কি করবে? জনপ্রতিনিধি নির্বাচিত করবে। তো জনপ্রতিনিধি যদি আপনি না দেন আসন ভিত্তিক, তো জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করবে কি করে? জনগণ তো সংসদে তার একটা প্রতিনিধি পাঠাতে চায় যে জনগণের প্রতিনিধিত্ব করবে, তাকে চিনবে না, জানবে না, তার দোরগোড়ায়, জনগণের দোরগোড়ায় আপনি ওই জনপ্রতিনিধি যাবে না, অথবা জনপ্রতিনিধিকে দোরগোড়ায় জনগণ যাবে না, সেতু বন্ধন হবে না। তো এভাবে একটা যোগ্য, দক্ষ, দায়িত্বশীল জনপ্রতিনিধি কিভাবে মানুষ নির্বাচিত করবে? এই জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। আরেকটা জিনিস বলা দরকার, জনগণ কি চায়? অনেকগুলি অপশন থেকে একটা বেছে নিতে চায়। একটা আসনে 5 জন ধরেন যোগ্য প্রার্থী দাঁড়িয়েছে, জনগণ সেখান থেকে তার অধিকার রয়েছে বেস্ট অপশনটা বেছে নেওয়া। তো সে প্রত্যাপিত হয়তো করছেন, একটি রাজনৈতিক দল একটা লিস্ট দিয়ে দেবে এবং সে যদি একটা অনুপাতে ভোট পায় সেখান থেকে এই লিস্ট থেকে কয়েকজন জনপ্রতিনিধি হয়ে যাবে। জনগণ জানলোই না তার জনপ্রতিনিধিটা কে, আবার প্রার্থী জানলো না তিনি কোন আসনের প্রতিনিধিত্ব করছেন, তার আসন কোনটা হবে। অর্থাৎ প্রশাসক নিয়োগের মতো হচ্ছে, আপনি জনপ্রতিনিধি নির্বাচিত করছেন না। সেটা বাংলাদেশের এই প্রেক্ষাপটে কাম্য না, এই প্রেক্ষাপটে সম্ভব না। এটি হচ্ছে রাজনৈতিক দল করেই প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে, জনপ্রিয়তা অর্জন না করে, বিজয়ী না হয়ে ক্ষমতার অংশ হওয়ার চেষ্টা। এই ধরনের একটা প্রচেষ্টা ছোট ছোট রাজনৈতিক দলগুলি সুবিধা পায়, ছোট রাজনৈতিক দল চাচ্ছে তারা। এখন ধরেন জয় পরাজয় যদি না থাকে তাহলে আপনি এবার পরাজিত হলেন, নেক্সট বার তো জনগণের জন্য কাজ করে পরের নির্বাচনে বিজয়ী হওয়ার চেষ্টা করবেন। আপনি সেই প্রতিযোগিতা তো থাকছে না। আপনি একটা রাজনৈতিক দল করেছেন, মিনিমাম 2% ভোট যদি ফিক্সড করতে পারেন 6টা আসন পাবেন। দলের প্রধান যারা আছেন 6 জনে গিয়ে পার্লামেন্টে গেলেন, পার্লামেন্টে গিয়ে এসে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিলেন, আপনি ফ্রেশ, জনগণের কাছে দায়বদ্ধ থাকা লাগছে না। আচ্ছা, আপনার প্রতিনিধি জনগণের কাছে গিয়ে তার সেবা নিশ্চিত করার লাগছে না। এইরকম ভাবে যারা রাজনীতি থেকে, জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনীতি করতে চায়, জনগণের উপর আস্থা রাখতে চায় না, জনগণের পছন্দ হওয়ার যোগ্যতা রাখে না, তারাই পিআর পদ্ধতির কথা বলতে চাচ্ছে। বলতেই পারে, একটা রাজনৈতিক দল তার ধারণা বলতে পারে। আমি বলছি যে এই পিআর পদ্ধতি যদি তারা প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাদের এজেন্ডা অথবা ধরেন নির্বাচনী ইস্তাহারে এই পিআর পদ্ধতি নিয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণ যদি তাদেরকে ম্যান্ডেট দেয় নিশ্চয়ই তারা পার্লামেন্টে এসে করা যেতে পারে। বিএনপি পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাই না, আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এটা যেহেতু এজেন্ডাই নাই, মাঠের রাজনীতিতে আছে, বক্তৃতার রাজনীতিতে আছে, আলোচনার টেবিলে জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির কোনো আলোচনা নাই। কারণ ঐক্যমত্য কমিশনও জেনেছে যেটা সম্ভব না, এটা বাংলাদেশ বান্ধব না, এটা গণতন্ত্রের জন্য উত্তম পন্থা হচ্ছে না, বিশেষ করে প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, বিশেষ করে সংসদীয় পদ্ধতির গণতন্ত্রে, যার জন্য ওটা রাখিনি। উচ্চ কক্ষেটা আমি আপনাকে বললাম সেটা আছে ডেফিনেটলি। জাতীয় ঐক্যমত্য কমিশন যদি এটা বাস্তবায়ন করতে চায়, আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছি, আমরা নির্বাচিত হলে আমাদের মতো করে করব। আর যদি অন্য দল নির্বাচিত হয় সংসদে ঐক্যমতের ভিত্তিতে বা মেজরিটির ভিত্তিতে পরবর্তীতে বিবেচনা করা যাবে। আমাদের এখন যে নির্বাচন পদ্ধতি সেটা নির্বাচন কমিশন পুনর্গঠন হবে, নির্বাচন কমিশনের নতুন আইন হয়েছে, পুনর্গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার করেছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষ আছে, সনদ চূড়ান্ত হতে চলেছে প্রায়, অনেকগুলি তো আমরা একমত হয়েছি, সেগুলি আমরা অঙ্গীকারে রাখবো। বাকিগুলি কিভাবে নির্বাচনের পর মহান জাতীয় সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে করা যায় সে বিষয় নিয়ে কাজ করতে হবে।
কোন দল, কোন ব্যক্তি বা কোন গোষ্ঠীর চাওয়াই জাতির জন্য শিরোধার্য না, মনে রাখতে হবে। আপনি যদি জাতির কল্যাণে ওটা চেয়ে থাকেন বৃহত্তর স্বার্থে বা গণতন্ত্রের স্বার্থে অথবা জনগণের ক্ষমতায়নের স্বার্থে, আপনার ওটাকে নিয়ে জনগণের কাছে যেতে হবে, এনে করতে হবে। আর এছাড়া এটা না হলে নির্বাচনে যাব না, এটা হলে নির্বাচন হবে না, যারা এটা বলে তারা ভুল রাজনীতি করছে, তারা জনগণ থেকে প্রত্যাখ্যিত হবে। মনে রাখা দরকার, নির্বাচন রাষ্ট্রের ডিমান্ড, নির্বাচন জনগণের অধিকার, নির্বাচন হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের একমাত্র পথ। সেই পথকে রুদ্ধ করার জন্য দলীয় স্বার্থে, ক্ষমতায়নের স্বার্থে যারা বিভিন্ন শর্ত জুড়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ অথবা ধরেন জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অন্তরায় তৈরি করছে, তারা রাজনৈতিক দল বলে আমি মনে করছি না। এবং তারা এই ধরনের রাজনীতি করলে জনগণ কর্তৃক দীক্ষিত হবে এবং অতীত হয়েছে। কারণ অনেকে আছে যাদের একদিনের জন্য পার্লামেন্টে যাওয়ার সুযোগ হয়নি, রাজনৈতিক দল করেছেন সেই 87 সালে, এনসিপি সদ্য করেছেন, এখনো পরিপূর্ণ রাজনৈতিক দল হন নাই, আশা করি হবেন, আশা করি। জামাত ইসলামী রাজনীতি করে দীর্ঘদিন ধরে এককভাবে নির্বাচন করলে 3টি আসনের বেশি পাওয়ার সুযোগ হয়নি, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থাপনা বা সংসদের রোল প্লে করার অভিজ্ঞতা নাই। তারাই কিন্তু আপনার তাদের ব্যক্তি চিন্তা, গোষ্ঠীর চিন্তা বা দলের চিন্তা জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এইটা অপরাজনীতি এবং এইটা জনগণের ক্ষমতায়নের অন্তরায়। নিশ্চয়ই এ বিষয়ে বিএনপিকে বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে, অভিজ্ঞ রাজনৈতিক দল হিসাবে অথবা রাষ্ট্র পরিচালনার তার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে সজাগ সচেষ্ট থেকেই জাতির কল্যাণে একটা জাতীয় সনদ বা জাতীয় ঘোষণাপত্র ইতিমধ্যে যেটা হয়েছে, হ্যাঁ সেখানেও আমাদের অনেক অর্জনকে অবজ্ঞা করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়নি। ঘোষণাপত্র যদি বলেন অথবা এই সনদ যেভাবে বাস্তবায়ন করা হবে সেখানে অসামঞ্জস্যতা আছে, সেখানে কোনো কোনো জায়গায় এমন ভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে যে সনদটা হবে সংবিধানের ঊর্ধ্বে, সনদটা হবে জাতীয় সংসদের ক্ষমতার ঊর্ধ্বে, সনদটা হবে বিচার বিভাগের স্বাধীনতা অথবা কর্তৃত্বের ঊর্ধ্বে। এভাবে কোনো সমঝোতা হতে পারে না। সমঝোতা হওয়া উচিত জাতীয় সনদ, যে আমরা বেশ কিছু জাতীয় সমস্যায় একমত হয়েছি, আমরা এটা ধারণ করব, এটা লালন করব এবং এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ থাকব। কিন্তু তার মানে এই না এটা জনগণের চেয়ে বেশি ক্ষমতা পাবে, অবশ্যই না, অবশ্যই না। কারণ রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষমতা একমাত্র জনগণের, তার উপর বাধ্য করে দেওয়া কোন সনদ, কোন আইন এই রাষ্ট্রে কাম্য না। এই জন্য গণতন্ত্র না, এই জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র না। আপনি সেই জায়গায় বিএনপি সজাগ থেকেই এই সনদ বলেন, ঘোষণাপত্র বলেন, অনেক কিছুতে বঞ্চিত হলেও বৃহত্তর জাতির স্বার্থে অথবা জাতির অর্জন হিসাবে স্বীকৃতি দিয়ে ঐক্যের স্বার্থে আমরা একমত থাকার চেষ্টা করছি। যেমন সনদে আমাদের বক্তব্য আছে, হ্যাঁ আমরা সেটা উপস্থাপন করেছি এই 20 তারিখের মধ্যে, যেটা উপস্থাপন করার কথা ছিল, এবং সেটা নিয়ে আমাদের ডিবেট আছে। আমি একটা কথা বলে রাখি, গণতন্ত্র জনগণের ক্ষমতায়ন, জনগণের সরকার, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যা যা কল্যাণকর বিএনপি তা একমত কর। কিন্তু কোন ব্যক্তি গোষ্ঠীর ক্ষমতার অংশ হওয়ার অপচেষ্টা, নির্বাচন ফেস না করে, রাজনীতি না করে, সেখানে বিএনপির দ্বিমত আছে এবং এটা বিএনপির দায়িত্ব এবং কর্তব্য, বিএনপি তাই করছে এবং তাই করবে। এটা আমাদের দায়িত্বের অংশ। যার ফলে আমি বলি যে জানেন, আজকেও শুনলাম যে বিচার ইতিমধ্যে 4টি মামলা ট্রাইব্যুনালে চলছে, ট্রাইব্যুনাল না চলমান ট্রাইব্যুনালে ট্রায়ালে আছে। 26টা ইতিমধ্যে আজকে দেখলাম চার্জশিট দেওয়া হয়েছে, এর আগেও 15টা চার্জশিট দেওয়া হয়েছে। তাহলে উল্লেখযোগ্য সংখ্যক বিচার অলরেডি মামলা বিচারের প্রক্রিয়ার মধ্যে চলে গিয়েছে। আসিফ নজরুল নিজেই দায়িত্ব নিয়ে বলেছেন আইন উপদেষ্টা যে ডিসেম্বরের মধ্যেও বেশ কিছু মামলার বিচার কাজ আমরা শেষ করতে পারবো, তার চলমান প্রক্রিয়া। আমি এখানে একমত যে সরকার বেশ কিছু সময় পার করেছে, আরো দ্রুত করা সম্ভব ছিল। আবার এটাও তো ঠিক যে একটা অন্তর্বর্তীকালীন সম্পর্ক একটা সংকটের মধ্যে দিয়ে চলেছে, তাকে ফ্যাসিবাদীকে ফেস করতে হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের ডিজায়ারকেও মানে আমলে নিতে হয়েছে, আবার রুটিন ওয়ার্কটাও তাকে করতে হয়েছে। তো একটা ছোট্ট বডির সরকার সময় লাগতেই পারে, আমাদের এতটুকু ধৈর্য থাকতেই হবে। কিন্তু 1.5 বছরের মধ্যে মাথায় নির্বাচন হতে যাচ্ছে, সেটাও তো যাদের অনীহা থাকে, যারা ধরেন ভোটের উপর আস্থা রাখতে চায় না, একটা বড় দল করেছি মনে করে কিন্তু বড় হতে চায় না, নির্বাচন ফেস করতে চায় না, শর্ত জুড়ে দিতে চায়, সেটা হবে কি ফ্যাসিবাদী শক্তি পুনরায় উত্থাপিত হতে চাইবে, উৎসাহিত হতে চাইবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র হুমকিতে পড়তে চাইবে। সেটি কোনো রাজনৈতিক দায়িত্বশীল দলের কাজ না।
আমার প্রতিপক্ষ বা প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর কাছে আমার অনুরোধ থাকবে যে ক্ষুদ্র এবং ক্ষমতার অংশ হওয়ার স্বার্থে, মানে জনগণের উপর নির্ভর না করে ক্ষমতায় অংশ হওয়ার স্বার্থে যেন এই জাতির অর্জনটাকে ভুলুণ্ঠিত না করে অথবা ধরেন ব্যর্থ করতে না চলে, মানে কোনো কিছু চাপিয়ে না দেওয়া হয় জনগণের উপরে, একটা মানে মতামতকে, কোনো দলীয় মতামতকে, যেটি আসলে পুরো জাতির পক্ষে যায় কিনা সন্দেহ আছে, এরকম আর কি। ধন্যবাদ। আমি অন্য আলোচনা আসতে চাচ্ছি যে আমরা নির্বাচন দেখছি, দীর্ঘদিন পর একটি নির্বাচন হবে বাংলাদেশে। সেই নির্বাচনটি সবারই প্রত্যাশার নির্বাচন, কারণ এই নির্বাচনটি দীর্ঘদিন পর হচ্ছে। মানুষকে যদি ভোটমুখী নির্বাচনমুখী করতে হয় তাহলে তো সেই ধরনের একটা পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ তো আপনার হঠাৎ করে 2 মাস কিংবা 3 মাসের নির্বাচনের যে শিডিউল, সেই শিডিউলের মধ্যে তো করা সম্ভব না, এটা আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হয়। কিন্তু নির্বাচনের শিডিউল হয়তো কয়েক মাসের মধ্যে ঘোষণা করবে নির্বাচন কমিশন, কিন্তু সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করতে, মানুষকে ভোটমুখী করতে, মানুষের মধ্যে ভোটের একটা উৎসবের আমেজ হিসেবে, মানে মানুষের মধ্যে আমেজটা তৈরি করতে কোন ধরনের পদক্ষেপ, আমরা আইন শৃঙ্খলার পরিস্থিতি দেখছি যে নানা জায়গায় অরাজকতা চলছে, কিংবা দোষরদের অনেকেই এখনো সেই জায়গায় বসে আছে। কিছুদিন আগে দেখলাম যে আওয়ামী আমলেই যে দলীয় ক্যাডাররা, তাদেরকে ওএসডি ছিল 5 আগস্টের পরে, তাদেরকে আবার পুনর্নিয়োগ দেওয়া হয়েছে 79 জনকে। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে সেই পরিবেশের দিকে কি আমরা যাচ্ছি? না, যাচ্ছি না এটা কথা বলা যাবে না। সরকার একটা অনেক বেশি সময় পার করেছে রুটিন ওয়ার্ক, ফ্যাসিবাদীকে ফেস করা, পরবর্তীতে আর কি অভ্যুত্থান পরবর্তী, আর হচ্ছে যে একটা জাতীয় সনদ, জাতীয় ঘোষণাপত্র, এই জায়গাটাতে জাতিকে ঐক্যবদ্ধ করার একটা চেষ্টা তাদের ছিল, সেটা অনেকটা অগ্রসর হয়েছে। এখন ধরেন নির্বাচনের জন্য প্রয়োজনটা কি? একটা দল নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নিজে ক্ষমতায় থাকতে চায় না এবং নির্বাচনে অংশগ্রহণ করছে না, তাহলে আমরা জাতি হিসেবে এটাকে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ হিসেবে দেখছি। আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন যা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এক মব ভায়োলেন্স ছাড়া অন্যান্য যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনাগুলি ঘটছে আইনের আওতায় আনা হচ্ছে। 18 কোটি মানুষ আছে, আইনের ব্যত্যয় হবে, বিশৃঙ্খলা হবে। আপনি ধরেন খুন, হত্যা, এগুলি একটা রাষ্ট্রে থাকে, নিয়ন্ত্রণ করার জন্য তারা সচেষ্ট আছে এবং ব্যবস্থাগুলি নিচ্ছে। এখন প্রশ্নটা হলো যে আপনি নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ হচ্ছে কিনা। দেখুন, এই যে রাজনৈতিক দলগুলি কর্মসূচি পালন করছে, অবাধে করছে, কোন বাধার সম্মুখীন হচ্ছে? নিশ্চয়ই না, অবাধে করছে, সমান সুযোগ নিয়ে করছে, রাইট? অবশ্যই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে, আইন শৃঙ্খলা বাহিনী তো কোনো বিশেষ দলকে সহযোগিতা করছে না, ধরেন আবার বিশেষ দলকে নিবৃত্ত করছে না, তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সক্ষমতার জায়গায় যদি বলেন, হ্যাঁ, ঢেলে সাজানোর আরেক প্রয়োজন আছে, কারণ সঠিক ভাবে পদায়ন করা, যোগ্য অফিসারটাকে বেছে নেওয়া, অনেক অফিসার কর্মের দায়ে ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছেন, তো রাতারাতি সেই জায়গা পূরণ করা যাচ্ছে না, তো সেটা তো এই সরকার চলমান রেখেছে। আমার ধারণা হচ্ছে নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম হবে যদি তাদের সঠিকভাবে পদায়ন করা হয়, যোগ্য অফিসারটাকে যদি দায়িত্বে আনা যায়, সেটা তো একটা কাজ চলমান আছে। আবার 1 লক্ষের কাছাকাছি সেনাবাহিনী মোতায়েন করা হবে, নৌবাহিনী মোতায়েন করা হবে, কোস্টগার্ড মোতায়েন করা হবে বলা হয়েছে। এখন আপনি তো কোন দলের পছন্দ মতো পাকিস্তান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনতে পারবেন না, আপনি তো আমেরিকা থেকে আইন শৃঙ্খলা বাহিনী আনতে পারবেন। আপনার তো আইন শৃঙ্খলা বাহিনীকে, যেহেতু নিরপেক্ষ সরকার আছে, ঢেলে সাজিয়ে তো নির্বাচনটা করতে হবে। তো সে জায়গায় কাজ চলছে, আগামী 6 মাসের মধ্যে সেটা সম্ভব হবে। এর আগে তো 3 মাসের নোটিশে তো নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়ে অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলের অধীনে কাজ করেছে, দলীয় সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক সরকারের 3 মাসের মধ্যে আবার নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করেছে, এই দৃষ্টান্ত আছে। আচ্ছা, নির্বাচনের যদি শিডিউল ঘোষণা না হয়, তাহলে নির্বাচন কমিশন তো অথবা সরকার তো সমান সুযোগ নিশ্চিতের পরিবেশ তৈরি করা কতটুকু দায় তাদের থাকে? এখন বাংলাদেশের অধিকাংশ জায়গায় সাংগঠনিক বিএনপি শক্তিশালী, এটা প্রতিষ্ঠিত, একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে হয়েছে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে হয়েছে, দেশের জন্য কাজ করার ফলে হয়েছে। এখন আপনি যদি বলেন অন্য রাজনৈতিক দলটির ওই জায়গায় সমান অবস্থান নাই, আমি তো আপনাকে ভাই উইন করার জন্য সমান জনসমর্থন দিতে পারবো না। আপনার দলকে শক্তিশালী করার জন্য আমি তো জনবল সাপ্লাই দিয়ে ওখানে নেতৃত্ব প্রতিষ্ঠিত করে দিতে পারবো না। এটাতে যদি আপনি আতঙ্কিত হন যে না রে ভাই, গ্রামে গঞ্জে যেখানে যায় খালি বিএনপির লোকজন,
দেশের 18 কোটি মানুষের মধ্যে সিংহভাগ বিএনপিকে পছন্দ করে। এখন অন্য রাজনৈতিক দলকে কিভাবে সমান সংখ্যক ভোট, সমান সংখ্যক নেতা কর্মী দিয়ে আমি আমার সমান শক্তিশালী করে বিজয় হওয়ার জন্য উইন উইন সিচুয়েশন করব, যারা এভাবে ভাবেন, তো তাদের আশ্বস্ত করা তো কঠিন। 6 মাস বাকি আছে। আমার দৃঢ় বিশ্বাস, এবং এই সরকারও বলেছে, তারা দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকারের অনেক সফলতা ব্যর্থতা আছে, সেটা নিয়ে অনেক ডিবেট করা যাবে, কিন্তু নির্বাচন নিরপেক্ষ করার জন্য সরকার সর্বশক্তি প্রয়োগ করবে, একেবারে সর্বাধিক চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। সেটা এই সরকারের স্নেহধন্য কোনো রাজনৈতিক দল হোক, অথবা এই সরকারের বিরাগ ভাজন কোনো রাজনৈতিক দল হোক, থাকতেই পারে পছন্দ অপছন্দের ক্ষেত্রে, কিন্তু নির্বাচনটা যাতে নিরপেক্ষভাবে হয়, জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে, সব প্রার্থী এবং রাজনৈতিক দল যাতে সমান সুযোগ পায়, সেটা করার জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই সরকার সংকল্পবদ্ধ, এবং এই সরকারের কাছ থেকে সেটা পাওয়া যাবে। এখন আপনি রাজনৈতিক দল হিসেবে নির্বাচনমুখী হবেন না, সরকারকে সহযোগিতা করবেন না, কোথায় কোথায় ত্রুটি আছে খালি সেটা খুঁজবেন, আর ওই অজুহাতে জনগণের রায়ের ভয়ে ভীত হয়ে নির্বাচন থেকে দূরে থাকতে চাইবেন, তখন আপনাকে কে আস্থায় আনবে? কিছু রাজনৈতিক দল তারা বুঝতে পারে, আমার ধারণা, যে ভোটে গেলে ভরাডুবি হবে, এই আতঙ্ক থেকে নির্বাচন প্রলং করা যায় কিনা। কারণ নির্বাচিত হলে যে নির্বাচিত সরকার আসবে, সেই সরকারের ওই ক্ষমতায় থেকে সুযোগ সুবিধা নেওয়ার সম্ভাবনা কম। তার চেয়ে একটা দল নিরপেক্ষ সরকার আছে, সেখান থেকে আর্থিক, রাজনৈতিক, অথবা ধরেন নিজের পক্ষে কিছু আনুকূল্য, কিছু সুযোগ সুবিধা নেওয়া, আরো সুযোগ অবাধ আছে, এইটা বিশ্বাস করে অনেকে ব্যক্তি স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে, দলের স্বার্থে, ক্ষুদ্র স্বার্থে নির্বাচন থেকে বিতর্কিত চাচ্ছে, অথবা শঙ্কা প্রকাশ করতে চাচ্ছে। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করার কোনো সুযোগ নেই। আমি আবারও বলেছি, দেশে ভালো নির্বাচন হয়েছে, 91, 96, 2001 ভালো নির্বাচন হয়েছে। তো জাতি হিসেবে আমরা সেটা 3 মাসে করতে সক্ষম হয়েছি। এখন তো অনেক কারেকশন করলাম, অনেক সনদ করলাম, ঘোষণাপত্র করলাম, তো আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো না? দেশের সন্তান যারা আছে প্রশাসনে, অথবা ধরেন দায়িত্বে থাকবে নির্বাচন কমিশনের অফিসার হয়ে, বা ভোট ব্যবস্থাপনা বা ভোট গ্রহণের কর্মকর্তা হয়ে, তারা দল নিরপেক্ষ থেকে একটা ভালো নির্বাচন আমরা করব, রাজনৈতিক দলগুলি সহযোগিতা করবে, মানুষ উৎসবমুখ পরিবেশে ভোট দেবে, পছন্দের ব্যক্তিকে ভোট দেবে, সেটা তো অতীতে ছিল, হয়েছে। মাঝখানে ব্যত্যয় হয়েছে, কারণ আওয়ামী লীগ যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাইছে 17 বছর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, এবং সরকার থেকে নির্বাচনটা করেছে। ধরে নেন আপনি আওয়ামী লীগ দাবি মেনে নিল, যদি তখন তারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতাটা ছেড়ে দিল, তত্ত্বাবধায়ক সরকার মেনে নিল, 3 মাসের জন্য একজনকে দল নিরপেক্ষ করা হলো, সেই নির্বাচনের সময় আমরা অংশ নিতাম না? অবশ্যই। সেই নির্বাচনে আমাদের দাবি ছিল না? বিএনপির দাবি ছিল, জামাতের দাবি ছিল, অন্য দলের দাবি ছিল না যে তুমি ক্ষমতা ছেড়ে দিয়ে একটা নির্বাচন দাও? সেই নির্বাচনে আপনার দাবি ছিল, সেই নির্বাচন হতে যাচ্ছে, এখন আপনার অনিয়া। তো এখন নতুন সমস্যাটা কি হলো? আপনি যদি দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান, ভোটার তো এরাই, প্রশাসনে তো এরাই, তো সেটাকে যদি পুনর্বিন্যাস করে একটা দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, ভোট তো জনগণ দেবে রে ভাই, ভোটের তার কোনো বিকল্প নাই। নাকি এটাও বলবেন যে না, জনগণের ভোট ছাড়া অন্য একটা বিকল্প করেন? আপনি যদি ভোট চান, আর সেটা আয়োজন করবে নির্বাচন কমিশন, সহযোগিতা করবে এই সরকার, সে দুটোই নিরপেক্ষ, তো তার উপর যদি আপনি আস্থা না রাখেন, আর খালি বিতর্কই তৈরি করতে চান, তো কবে নির্বাচনের পরিবেশটা হবে? কে নির্বাচনের পরিবেশটা তৈরি করে দেবে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া? কাকে আপনি আনবেন? কে সক্ষম হবে? এই গ্যারান্টি কে দিবে আপনাকে? এই যে যারা এগুলি বলছেন, আমি জানি না, খুব সস্তাভাবে বলার চেষ্টা করছেন। দেখেন, আমাদের সমস্যাটা আমরা উত্তরণের জন্য অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, 17 বছর ধরে অনেক রাজনৈতিক দলের নেতা কর্মীদের জীবনে কেটেছে অন্ধকার কারাগারে, গুম হয়েছে, আনতারা স্কিলিং হয়েছে, একটাই, যে জনগণের ক্ষমতায়ন, একটা গ্রহণযোগ্য নির্বাচন। কারণ একমাত্র গ্রহণযোগ্য নির্বাচন দিয়েই আপনি জনগণের প্রতিনিধি দিয়ে দেশ চালাতে পারেন। আর ক্রমাগতভাবে সেই ধারা যদি আপনি অব্যাহত রাখেন, তখনই কেবলমাত্র জনগণ ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হয়। সেই প্রক্রিয়াটা শুরু করেছিলাম, মাঝখানে ব্যত্যয় হয়েছে, আবার শুরু করতে চাচ্ছি। এই প্রক্রিয়া হয়তো একদিনে প্রত্যাশা পূরণ হবে না, তবে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর আমার বিশ্বাস রাজনৈতিক দল এবং আমাদের জনগণ যদি সচেতন থাকে, সজাগ থাকে, তাহলে আমরা ধীরে ধীরে নিশ্চয়ই
প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র এবং সুশাসন, পরিবর্তিত বাংলাদেশ বলতে যা বুঝি সেই জায়গায় আমরা যেতে পারবো। এছাড়া যত দেরি হচ্ছে তত কিন্তু সংকট বাড়ছে, যত দেরি হচ্ছে তত আমরা পিছিয়ে পড়ছি। আমাদের ক্ষুদ্র স্বার্থ, দলীয় স্বার্থ যেন আমাদের বৃহত্তর স্বার্থকে নস্যাৎ করে না দেয়, সে জায়গায় আমাদের সজাগ থাকতে হবে। রাজনৈতিক দল সমর্থন যদি করে, প্রার্থীরা যদি সহযোগিতা করে, ভোটাররা যদি সচেতন হয়, তা আপনার নির্বাচনে রুখবে কে? আর ভালো নির্বাচন প্রতিরোধ করবে কে? কোনো সুযোগ নেই। তো আস্থা তো আপনাকে রাখতে হবে। হ্যাঁ, ব্যবস্থাপনা যদি ত্রুটি থাকে আপনি পরামর্শ দেন যে ঠিক আছে, এখানে এমন একজন কর্মকর্তা আছে, তাকে মনে হয় যে উনি কোনো দলের আদর্শ অনুসরণ করে, সরকারকে বলেন। আমিও মনে করি সরকার সেটা আমলে নিয়ে তদন্ত করে যদি ওই অফিসার এর কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় কোনো দলের প্রতি বা কোনো প্রার্থীর প্রতি আনুগত্য, তাকে তুলে নিয়ে আসেন, অন্য অফিসারকে দেন। আস্থা তো আপনার এই জাতির উপর রাখতে হবে। অবশ্যই এই ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে, কিন্তু ব্যবস্থাপক তো বাইরের কেউ হবে না, দেশের সন্তানরাই হবে। আর আমরা যখন রাজনৈতিক দলগুলি নির্বাচন ফেস করতে চাইব, জনরায়ের উপর আস্থা রাখতে চাইব, তখন মানে লেভেল প্লেইং ফিল্ড এমনি প্রতিষ্ঠিত হবে। লেভেল প্লেইং ফিল্ড কখনো রেডি থাকে না। লেভেল প্লেইং ফিল্ড পরিবেশের কারণে তৈরি করতে হয়। একসময় তো নির্বাচন হতো না, ভালো নির্বাচন হয়েছে না, মাঝখানে হইলে অনেকটা রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে। রাজনৈতিক দল, ক্ষমতাসীন দল যারা আয়োজন নির্বাচনটা আয়োজন করছে, হ্যাঁ নির্বাচনটা যারা আয়োজন করছে, নির্বাচন কমিশন, আমাদের প্রশাসন, তাই না? তো আপনি এদের উপর আস্থা না রেখে যাবেন কোথায়? রাস্তা তো আপনাকে রাখতে হবে। পুরো সেট আপ তো একটা নির্বাচনের জন্য আপনি দেশের বাইরে থেকে আনতে পারেন। অবশ্যই। তো এখানে যদি ব্যত্যয় থেকে থাকে, আমরা সেই পরামর্শ সরকারকে দিই যে আপনার এই জায়গায় ত্রুটি আছে, প্রশাসনটাকে এইভাবে সাজান। হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বটা কি হবে আগে নির্ধারণ করেন তাদেরকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো বিএনপি কথা শুনছে না, জামাতের কথাও শুনছে না। ডেফিনেটলি আমি সব দলের কথা বলছি, তাদের কথা শুনছে না, সরকারের কথা শুনছে। তো সরকার তো দল নিরপেক্ষ। তো আপনি এই পদ্ধতি ছাড়া কোথায় পাবেন আর নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ সরকার আর নিরপেক্ষ পরিবেশ? না, আর কোথাও পাওয়া সম্ভব না। ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা প্রত্যাশা করি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা জনগণের প্রত্যাশা। আমরা একটু ডাকসু নির্বাচন ইস্যুতে আসতে যাচ্ছি, যদিও ডাকসু নির্বাচনটা এখন একটা আকাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচনটা এখন টক অফ দ্য কান্ট্রিও। তো আমরা দেখলাম যে প্যানেল ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো। দেখলাম শিবির, এনসিপি, পাশাপাশি বাম ছাত্র সংগঠনগুলো সবাই মানে প্যানেল ঘোষণা করেছে। তো দেখলাম যে ছাত্র দলের যে প্যানেল, সেটি আসলে অন্যান্য প্যানেলগুলোর থেকে পরিচিত মুখ কম, মানে তাদের মানে পরিচয় দিক থেকে পিছিয়ে আছে, এমনটি আসলে আলোচকরাও বিভিন্ন টক শোতে বলছেন যে আসলে এটি জয় পরাজয়ের ক্ষেত্রে কোনো কারণ হতে পারে কিনা, আপনার কি মনে হয়? না, জয় পরাজয়ের নির্ভর করবে হচ্ছে ছাত্রদের উপর, ভোটারদের উপর। যারা ভোট দিবেন তারা পছন্দ করে নেবেন। বিএনপি একটা তারুণ্য নির্ভর এবং বিগত আন্দোলনে স্যাক্রিফাইস করে মাঠে থেকে যে ঝুঁকি নিয়েছে এবং ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত করবার জন্য লড়াই করেছে, এরকম একটা প্যানেল দিতে চেষ্টা করেছে। এখানে এনসিপি বা ধরেন অন্যান্য জায়গায় অন্যান্য যে প্যানেল আছে বা অন্যান্য দল দিয়েছে, সেখানে অনেকে ওই আন্দোলনে সাধারণ ছাত্রদের ব্যানারে নেতৃত্ব দিয়েছে। এই জন্য কিছু কিছু জায়গা পরিচিত ফেস পাওয়া যাচ্ছে। ছাত্রদল আলাদাভাবে নেতৃত্ব দিয়েছে। ছাত্রদল বিএনপির আদেশ নির্দেশে ওই আন্দোলন সংগ্রামটা করেছে, তাদের নেতৃত্বটা আবার আরেকভাবে হয়েছে। কিন্তু বিএনপি যেটা প্যানেল দিয়েছে সেটা হচ্ছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব প্রত্যক্ষভাবে দেওয়া ত্যাগী ছাত্র দলের ছেলেদেরকে দিয়ে একটা প্যানেল দিয়েছে। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডাকসু নির্বাচনটা হোক, প্যানেলগুলি যেভাবে আসছে আমার কাছে মনে হয়েছে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনটা হোক। আমরা ছাত্রদের উপর ছেড়ে দিই। সব নির্বাচনে জিততে হবে, জিতে আমার চাই, আমি বড় দল বাংলাদেশের, তার মানে আমার ছাত্র সংগঠন ডাকসুতে বিজয় হতে হবে, এই মানসিকতার বাইরে আমরা আসতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা তাদের প্রতিনিধিত্ব কে করবে, বিশ্ববিদ্যালয়ে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বার্গেনিং করে তারা বেছে নিক। কিন্তু এটা তো অস্বীকার করবেন না যে কিছু কিছু প্যানেল আমরা এও দেখেছি যে ছাত্রলীগের সাথে জড়িত ছিল, ছাত্রলীগের রাজনীতি করেছে, তাদেরকে প্যানেলে রাখা হয়েছে, সেটা অনাকাঙ্ক্ষিত। আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্ররা
আমি সাবেক ছাত্র হিসেবে বলতে পারি যে এটা বর্জন করবে, প্রত্যাখ্যান করবে। অবাধ একটা নির্বাচনের মাধ্যমে ডাকসু প্রতিষ্ঠিত হোক, এটা জনগণের প্রত্যাশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রত্যাশা। বিএনপি তার প্রতি শ্রদ্ধাশীল থেকেই প্যানেল দিয়েছে। জয় পরাজয় মেনে নিতে বিএনপি প্রস্তুত, তবে একটা অবাধ ভোট হোক সেটা বিএনপি চায়। প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো মূল্যে একটা গ্রহণযোগ্য অবাধ নির্বাচন অনুষ্ঠিত করে ডাকসুর দায়িত্ব বিজয়ীদের হাতে দেবে, এটা হলো আমাদের কাজ। আমি আবার আপনাকে বলছি, বিএনপি এমন একটা রাজনৈতিক দল, সে যে কোনো রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চায়। আমাদের কাছে এই প্যানেলটি মনে হয়েছে যে সাধারণ ছাত্রদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অথবা নির্বাচিত হলে সাধারণ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অধিক কার্যকর হবে বলে দিয়েছে। আমি উল্লেখ করতে চেয়েছিলাম যে অনেক প্যানেল এরকম দেখা গিয়েছে যারা আছে, যারা ছাত্রলীগের সহযোগী ছিল, আর অথবা ধরেন এখনো ছাত্রলীগকে বিহাইন্ড দ্য সিন প্রতিষ্ঠিত করবে কিনা, বা ছাত্রলীগের রাজনীতির সাথে তাদের যোগ শাসন আসে কিনা, এরকম বিতর্কিত ও লোকজন আছে। তারপর আমি বিতর্কিত এখানে বলতে চাই না, আমরা সাধারণ ছাত্রদের উপর ছেড়ে দিই। আমার বিশ্বাস বাংলাদেশের জাতীয়তাবাদী দলের, এটাকে বলা হয় সহযোগী সংগঠন ছাত্র দল, তারা একটা ভালো নির্বাচনে সহযোগিতা করবে এবং সাধারণ ছাত্রদের ভোটের উপর নির্ভর করবে। যে প্যানেল দিয়েছি সেই প্যানেল আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে ভিপি, জিএস, এজিএস তিনজনকে চিনি, আরো অনেকজনকে চিনি। এরা কোনো বিতর্কিত ব্যক্তি না, বিতর্কিত চরিত্র না। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রতিষ্ঠিত নেতৃত্ব এবং ধরেন সাধারণ ছাত্রদের কাছে দায়বদ্ধ থেকে ডাকসুতে নির্বাচিত হলে দায়িত্ব পালন করতে চায়। তা অমর্যাদা করবে না সাধারণ ছাত্র বা ভোটার যারা আছেন, তাদের প্রত্যাশার অমর্যাদা করবে না। যার ফলে আমি খুব আশাবাদী যে নির্বাচনটা প্রতিযোগিতাপূর্ণ হয়ে যে পরিষদই উইন করুক না কেন তাদেরকে আমরা স্বাগত জানাবো। আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটাই আবেদন, দল মতের ঊর্ধ্বে উঠে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি বলবো জাতীয় রাজনীতিরও সূতিকাগার, সেখানে যেন একটা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি অথবা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন, হার জিত বড় কথা না, ছাত্রদের অধিকার নিয়ে রাজনীতি করতে চাক সব প্যানেল বা সব ছাত্র সংগঠন, সেই পরিবেশটা অন্তত উন্মুক্ত করুক এবং শুরু করুক। শুরু করলে যেটা হবে নিশ্চয়ই তার সুবাতাস পুরো জাতি পাবে। যার ফলে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাচ্ছি ইনশাআল্লাহ। জয় পরাজয়ের কথা আমি আবারও বলছি, জয় পরাজয় মুখ্য নয়, নির্বাচনটা মুখ্য এবং ছাত্রদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়াটা মুখ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন। আমরা আজকের মতো শেষ করতে হচ্ছে আমাদের। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। শেষ করার আগে একটি কথা বলতে চাই, সেটি হলো যে শেখ রবিউল আলম যেমনটি বললেন যে বিএনপি যে কোনো রায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং পরাজয় জয় যেটি হোক না কেন সেই রায়টির প্রতি বিএনপি যে শ্রদ্ধাশীলতা, এটি আসলে একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়, একটি সুন্দর বাংলাদেশ গঠনের ইঙ্গিত দেয়। আমাদেরও প্রত্যাশা থাকবে ডাকসুতে যে জয় পরাজয় হোক না কেন সেটি মেনে নিয়ে আগামী দিনে ছাত্রদের উন্নয়নে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবে ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ। আমরা সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.